আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন সমর্থিত ও স্বতন্ত্র শিক্ষার্থীদের 9টি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের ভিপি প্রার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবেদুল ইসলাম খান, আর জিএস পদে প্রার্থী হয়েছেন কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর বারী হামিম। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব। এবারের ডাকসু নির্বাচনের 28 পদে 5 শতাধিক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া 18টি হল সংসদে 1000-এর বেশি শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ, এবং সেই চাঙ্খারপুরের মতো বলছি আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। এদিকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন তারা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী কার্যক্রম নোটিশের মাধ্যমে জানানো হবে। এদিকে আখেরি 4 সোমবার উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সকল কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই বাছাই করা হবে 21শে অগস্ট থেকে 24শে অগস্ট পর্যন্ত। 28শে অগস্ট প্রত্যাহারের শেষ দিন এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29শে অগস্ট। আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে সরকারের অনুমোদন দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চলনবিলের বাসিন্দা সহ সাধারণ মানুষ। এলাকায় ক্যাম্পাস নির্মাণ করা হলে সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের 9টি উপজেলা নিয়ে গঠিত চলনবিলের পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে অভিযোগ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের 9টি উপজেলা নিয়ে গঠিত চলনবিল। এই বিল অঞ্চলে বর্ষা মৌসুমে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শুষ্ক মৌসুমে বোরো আবাদ, কালাই ও গোখাদ্যের জন্য ঘাস রোপণ করা হয়। দেশের সর্ববৃহৎ গোচারণ ভূমি এখানে। এর উপর ভিত্তি করে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 30,000 গোখামার। ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চলনবিলের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু বৃহস্পতিবার একনেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র অনুযায়ী চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী সহ খামারিরা। এত জায়গা থাকতে চলনবিলে ক্যাম্পাস কেন, সে প্রশ্ন রেখেছেন সাধারণ মানুষ। বর্ষা মৌসুমে এখানে সবাই মাছ ধরে, আশ্বিন কাতি মাসে তখন আবার কালাই বুনবে। কালাই হওয়ার পরে ক্ষেত খামারে আবার দেখা যায় যে ঘাস বুনবে। সরজমিনে গিয়ে দেখা গেছে ক্যাম্পাসের প্রস্তাবিত স্থানটি বছরে 4 মাস পানির নিচে ডুবে থাকে। 100 একরের মধ্যে ইতোমধ্যে 4 একর ভরাট করার কারণে বড়াল নদের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। একদিকে যে সিদ্ধান্তটা হয়েছে, দ্যাট ইজ ভেরি গুড সিদ্ধান্ত, যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিজস্ব ভবন পাবে, কিন্তু সেই জায়গাটি যদি হয় যমুনা নদী ভরাট করে বা চলনবিল ভরাট করে, সেটি হবে আত্মঘাতী। তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে চলনবিল হচ্ছে 68 কিলোমিটার দূরে, তাই সমস্যা হবে না। পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তিনি বললেন যে আমি এটা ভিজিট করব, এবং জুন মাসের 16 তারিখে আসলেন আমাদের ক্যাম্পাস। এসে তিনি বললেন যে আমি তো এটা তো আপনাদের পাস হয়ে গেছে, সমস্যা নাই, আমি শুধু দেখতে আসছি পরিবেশটা। এখানে তখন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক সবাই ছিল, আমাদের মিডিয়াতে এসছে, আপনারা জানেন। উনি ইতিবাচক বক্তব্য দিয়ে গেলেন। সিরাজগঞ্জে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আইন পাশ হয় 2016 সালে। ক্লাস শুরু হয় 2018 সালে। এরপর থেকে শাহজাদপুর পৌর শহরের ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। এনটিভি নিউজ ডেস্ক।
উত্তর জনপদের গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো। সুন্দরগঞ্জ ও চিলমারী উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুটি দুপুরে উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ অন্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেয় চোখে মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে তিস্তা পাড়ের বাসিন্দাদের। গত 10 আগস্ট স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। নানা জটিলতায় অবশেষে 11 বছর পর চালু হলো এই সেতু। সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রকল্পে ব্যয় হয়েছে 885 কোটি টাকা। তিস্তা পাড়ের মানুষের দাবির প্রেক্ষিতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ছিলেন ঢাকা গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তার 125 কিলোমিটার তীরের বাঁধ নির্মাণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে দিনাজপুর সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার 8 জেলার প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রককারীদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, সারা দেশে 55 লাখ পরিবার মাসে 30 কেজি করে 6 মাস স্বল্প মূল্যে খাদ্য বান্ধব চাল পাবেন। উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আমদানিকারকদের চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বাজারে চলছে মনিটরিং। লাইসেন্সবিহীনভাবে চাল মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পেঁয়াজ আমদানিতে ইম্পোর্ট পারমিট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পুনরায় আমদানি করার অনুমতি দেওয়ার দাবি জানান তারা। সকালে হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক। বক্তব্যে তিনি বলেন, বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করার অনুমতি দেন। এ অবস্থায় হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারকরা গত 14 আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন। গতকাল কৃষি অধিদপ্তর থেকে পেঁয়াজ আমদানি বন্ধে আবারও নিষেধাজ্ঞা জারি করে। 17 বছর সংস্কার না করায় জীর্ণশীর্ণ অবস্থায় আছে কুষ্টিয়া শহরের প্রথম স্থাপিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক। বর্তমানে পার্কটিতে ভালো পরিবেশ ও বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় কোনো দর্শনার্থী আসে না। স্থানীয়রা বলছে, শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণেই পার্কটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশফুজ্জামান। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে ঝাউ, কোরই আর বড় গাছের ছায়ায় একসময় শিশুদের কলরবে মুখর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্কটি। কিন্তু দখল, অব্যবস্থাপনা আর অবহেলায় হারিয়ে যাচ্ছে এই বিনোদন কেন্দ্র। ভাঙা দোলনা, নষ্ট স্লাইড, জায়গায় জায়গায় ঝোপ জঙ্গল, আবর্জনায় ছেয়ে গেছে। পার্কের ভিতরের বিভিন্ন মুরাল ভেঙে পড়েছে। স্থানীয়রা বলছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করায় পার্কের কোনো সংস্কার করা হয়নি। পার্কটা যদি সংস্কার করা হয়, সবকিছু ঠিক করা হয়, তাহলে এখানে পরিবেশটা অনেক সুন্দর হবে। এটা আমাদের বিনোদনের একমাত্র জায়গা ছিল, তবে সময়ের সাথে সাথে এটির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। একটা ড্রেসিং রুম দরকার হয়, আর সেই ড্রেসিং রুমটার এখানে অভাব রয়েছে। বৃষ্টি আসলে আমাদেরকে দৌড় দিয়ে ওই ঘরটাতে যেতে হয়, এটা খুবই হ্যাসেল একটা। এই শিশু পার্কের উন্নয়ন ঘটানো হচ্ছে সময়ের দাবি। ভালো কোনো পেস নেই যে বাচ্চারা নিয়ে গার্জিয়ানরা বসবে। এদিকে পৌর প্রশাসন বলছে, পার্কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। একটা ডিটেল প্ল্যানের নির্দেশনা ইত্যাদি দেওয়া হয়েছে, যাতে এরকমভাবে যুগোপযোগী আধুনিক মানের একটা পার্ক হিসেবে আমরা এরকমভাবে করতে পারি এবং নগরবাসীর চিত্ত বিনোদনের যাতে ব্যবস্থা করা যায়। পার্কটার উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে সার্ভে করেছি। সার্ভে করে আমরা পরিকল্পিতভাবে কাজ করার জন্য আমরা ওইটাকে ডিজাইন করছি। এখন জেলার আধুনিক শিশু পার্কটি দ্রুত সংস্কার করে স্থানীয় বাসিন্দাদের বিনোদনের কেন্দ্রে রূপান্তর করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এনটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত শিক্ষকরা। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয়েছে 10 জনকে। সকালে উখিয়া সদরের ফলিয়াপাড়া মোড় এলাকায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে আন্দোলনকারীদের সরে যেতে বলে পুলিশ। এরপরও সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের লাঠিচার্জে আহত হন অন্তত 8 জন শিক্ষক। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় 10 জনকে। এদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া।
কুয়েটের শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আধা ঘণ্টা কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষকদের এক অংশ। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেন জানান, 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। গত 24 জুলাই নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন প্রফেসর ডক্টর মাকসুদ হেলালি। তার আশ্বাসে কর্মসূচি সাময়িক স্থগিত করেছিলেন শিক্ষকরা। যশোরের 3 ও 4 সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা। দুপুরে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিস ঘেরাও করেন। একই দাবিতে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, জেলার 6টি আসনের নির্ধারিত সীমানা রেখায় বছরের পর বছর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে স্থানীয় ভোটাররা। যশোর 3 ও 4 আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে শুনানির আয়োজন করা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রেরই অংশ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বক্তারা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।